গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু WBCS জার্নি। তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়ান ইকোনমির ওপরে পুরো থিওরি ক্লাস করিয়ে দেবো তোমাদেরকে। এটার ওপর কোনো এমসিকিউ না করে থিওরি করব, যাতে পুরো ব্যাপারটা বিষয়টাও ভালো করে বোঝো। আর থিওরি আমরা কারেন্ট রিলেটেড নিউজ বেসিসেও করে নেব একসাথেই। তো সেইটাই আজকে নিয়ে এসেছি। বলেছিলাম 15 তারিখ থেকে আনবো, বাট আমার একটু দেরি হয়ে গেল কদিন। সো তোমাদের সময় মতো আমি শেষ করে দেবো এই সিরিজটা। ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা করব সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো ন্যাশনাল ইনকামটা এক্সামের দিক দিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। দেখো, ইকোনমিক্সের যদি একদম প্রথম থেকে বুঝতে যাও তাহলে সেই স্বাধীনতার আগের সময় সমস্ত কিছু জানতে হবে, বাট যেগুলো মানে এক্সামে আসে না, আর আমাদের এক্সাম কাছাকাছিই রয়েছে। সো সেই জন্য হচ্ছে আগে আমরা এইগুলো পড়বো, আর তার মাঝে মাঝে কখনো কখনো ওই আগের ওই সব ব্যাপার বলবো, যে স্বাধীনতার আগে কি ব্যাপার ছিল ইকোনমিক্যাল সিস্টেম, তারপর স্বাধীনতার পরে কি ছিল। আগে এই সিলেবাসটা ভালো করে শেষ হোক, হয় মাঝামাঝি কিছু কথা বলে দেবো, আদারওয়াইজ তখন বলবো, মানে শেষ হয়ে গেলে তখন বলবো, তখন টাইম থাকবে অনেক কিছু জানার। সো চলো আজকের ভিডিও শুরু করি। আর এই ক্লাস যেদিনই আনবো আমি, সকাল 8টার সময় এই ক্লাসটা হবে, এছাড়া অন্য টাইমে হবে না। সো তোমরা আজকে ন্যাশনাল ইনকাম তো অনেক বড় চ্যাপ্টার, আমি পার্ট 1টা করাবো, আর পার্ট 2 নেক্সট দিন আসবে, ওখানে হবে জিডিপি জিএনপি এইগুলো করাবো। সো আজকের ভিডিও স্টার্ট করি, চলো। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে বেল আইকনটা অন করে রেখো। তো ফার্স্টে কি বলছে আমাদের ন্যাশনাল ইনকাম সম্পর্কে জানতে গেলে, মানে যেটা অ্যাকচুয়ালি বাংলায় যদি পরিষ্কার বাংলায় বলো, তো ব্যাপারটা হয়ে যাচ্ছে কি, জাতীয় আয়। এবার আমাদের ন্যাশনাল বা ইন্ডিয়ার ক্ষেত্রেই ধরো, আমি কোনো অন্য কান্ট্রির কথা ঠিক আছে, বাট ফার্স্টে ইন্ডিয়ার ক্ষেত্রেই ধরো। তো ইন্ডিয়ার ক্ষেত্রে জাতীয় আয় আমরা অ্যাকচুয়ালি কাকে বলবো? যে কোনো কান্ট্রির ক্ষেত্রে জাতীয় আয়ের ডেফিনিশন একই হয়। তো এবার আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কাকে বলবো, সেটা হচ্ছে কি, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ইন্ডিয়ার ক্ষেত্রে ন্যাশনাল ইনকাম হচ্ছে যেটা, যে অ্যাগ্রিগেট অফ দ্য ফ্যাক্টর ইনকামস আর্নড বাই দ্য নর্মাল রেসিডেন্টস। দেখো এখানে বলছে নর্মাল রেসিডেন্টস, কথাটাকে মার্ক করো। যেগুলো মার্ক মানে মনে রাখার দরকার স্পেসিফিকভাবে, আমি সেইগুলো না আলাদা কালার দিয়ে করেছি। এখানে হচ্ছে অ্যাগ্রিগেট অফ দ্য ফ্যাক্টর ইনকামস, তলায় হচ্ছে কান্ট্রি, নিচে হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার অর ফাইন্যান্সিয়াল ইয়ার। ব্যাপারটা ভালো করে বোঝো, যে একটা অ্যাকাউন্ট, আচ্ছা কোথাও যদি তোমাদেরকে ফাইন্যান্সিয়াল ইয়ার না বলে অ্যাকাউন্টিং ইয়ার বলে, দুটোর মানে কিন্তু একই, কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। দেখো আমি এখানে লিখেও দিয়েছি, ফাইন্যান্সিয়াল ইয়ার আর অ্যাকাউন্টিং ইয়ার হচ্ছে কোনটা, যেটা হচ্ছে 1 এপ্রিল থেকে 31 মার্চ, এই টাইম পিরিয়ডটাকে বলে। মানে আমাদের এমনিতে তো 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর একটা ইয়ার ধরি, বাট ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সেক্ষেত্রে ওদের হচ্ছে এটা 1 এপ্রিল থেকে 31 মার্চ হচ্ছে অ্যাকাউন্টিং ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ার। অনেক সময় এক্সামে কোশ্চেনটা চলে আসে, ওই জন্য লিখেও দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তো ন্যাশনাল ইনকাম বলতে অ্যাকচুয়ালি বলছে কি, যে তোমাদের যখন একটা দেশের মানে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে এই টাইম পিরিয়ডটার মধ্যে একটা দেশের যখন নর্মাল রেসিডেন্টস, এবার তোমরা নর্মাল রেসিডেন্টস বলতে অনেক কিছুই বুঝে নেবে, বাট সেটা হবে না। এদের ডেফিনিশন ওয়াইজ নর্মাল রেসিডেন্টসের মানে আলাদা, সেটা আমি লাস্টে লিখেছি, ওগুলো পড়াচ্ছি পরে। তো নর্মাল রেসিডেন্টসরা যে টাকা ইনকাম করে, সেই মানে যত ইনকাম করে সমস্ত ফ্যাক্টর ইনকামের অ্যাগ্রিগেট বা সাম, একই ব্যাপার। তো সেইটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। মানে ভালো করে বলছি, মনে রাখো যে অ্যাকাউন্টিং ইয়ার আর ফাইন্যান্সিয়াল ইয়ার, মানে একটা অ্যাকাউন্টিং ইয়ারে হচ্ছে একটা কান্ট্রির নর্মাল রেসিডেন্টরা যত ইনকাম করে সমস্ত ইনকামকে একত্রে ন্যাশনাল ইনকাম বলা হয়। এর আর একটা ডেফিনেশন আছে, সেটা কি বলছে, ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই দ্য রেসিডেন্টস। এ দেখো, ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। এবার দেখো, শুধু তো প্রোডাকশন করার ব্যাপার না আমাদের ক্ষেত্রে, যে মানে গুডসও প্রডিউস করছে, সেই সাথে সাথে সার্ভিসও দিচ্ছে, সার্ভিসের ক্ষেত্রেও তো তারা টাকাই পাচ্ছে। সো সেইটাই বলছে। এবার মানে দেখো, তুমি ধরো সাপোজ আমার এখানে এসে কোনো একটা সার্ভিস দিলে, এবার সেখানে আমি তোমাকে টাকা দিচ্ছি, মানে কি তোমার সার্ভিসের ভ্যালু ওই টাকাটা, তাই তো? ধরো আমার এডিটার লাগবে, তুমি হচ্ছে আমার কাছে এসে সার্ভিস দিচ্ছ এডিটিং করে, তো সেখানে সেক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, আমি তোমাকে টাকা দিচ্ছি, তার মানে হচ্ছে আমি মানে
আমি হচ্ছে তোমাকে ওই তোমার যে দেওয়া সার্ভিসটার ভ্যালুটা তোমাকে প্রোভাইড করছি, রাইট? তো সেইটাই বলছে এখানে যে ন্যাশনাল ইনকাম হচ্ছে সমস্ত গুডস, গুডস মানে জিনিসপত্রের কথা বলা হচ্ছে, এবং সার্ভিস যেগুলো উৎপন্ন করা হচ্ছে, কারা উৎপন্ন করছে সেটা হচ্ছে এই রেসিডেন্টস অফ আ কান্ট্রি ইন অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। ব্যাপারটা একই ঘুরে ফিরে, ওটা হচ্ছে অ্যাগ্রিগেট অফ দ্য ফ্যাক্টর ইনকাম বলে বলছে, আর এটা হচ্ছে ভ্যালু অফ অল গুডস অ্যান্ড সার্ভিসেস। দুটোর মানে অ্যাকচুয়ালি একই, কিন্তু যদি কোথাও কখনো ঘুরিয়ে কিছু বলে, কনফিউজ যাতে না হও সেই জন্য দুটোই লিখে দিয়েছি। এরপর বলছে কি যে টো এবার এখান থেকে আমাদের মেন কি কি জিনিস জানতে হবে সেটা হচ্ছে আসল কথা। ফার্স্ট যেটা আমি পয়েন্ট করেছিলাম যে অ্যাকাউন্টিং ইয়ার অর ফাইন্যান্সিয়াল ইয়ার, তাই তো? এক মিনিট। অ্যাকাউন্টিং ইয়ার অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইয়ার। সো এটা হয়ে যাচ্ছে কি, তোমাদের টাইম পিরিয়ডটা বলে দিলাম, মানে এটার মানেটা বলে দিলাম। নেক্সট বলছে কি যেটা টোটাল ফ্যাক্টর ইনকাম, বা এই যে অ্যাগ্রিগেট অফ দ্য ফ্যাক্টর ইনকামস, এই ব্যাপারটা যেটা বলছে এইটার মানে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি ফ্যাক্টর ইনকাম কি জিনিসটা, ঠিক আছে? এটা জানতে হবে। আর নর্মাল রেসিডেন্টস বলতে ওরা কাকে বলছে সেইটা জানতে হবে। আর এখানে গিয়ে কি হচ্ছে, এখানে কান্ট্রি, যেটা কান্ট্রি মানে তো তোমরা অলরেডি জানো, এটা আর নতুন করে বলার কিছু নেই, যে কোনো দেশের ক্ষেত্রে ন্যাশনাল ইনকামের ডেফিনেশন সেম। সো নেক্সট পেজে দেখি। নেক্সট কি বলছে যে এবার যেটা বললাম যে টোটাল ফ্যাক্টর ইনকাম সম্পর্কে আমাদের এবার জেনে রাখা দরকার কোনটাকে বলে, যে এই যে পেমেন্টস মেড বাই দ্য প্রডিউসিং ইউনিটস টু দ্য হাউস হোল্ডস ফর দ্য ইউজ অফ দেয়ার ফ্যাক্টর সার্ভিসেস। মানে হাউস হোল্ডস বলতে এখানে এই নর্মাল রেসিডেন্টসদের কথা বলা হচ্ছে। তো মানে এই নর্মাল রেসিডেন্টসদেরকে, এবার দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, তোমরা এই নর্মাল রেসিডেন্টস কথাটার সাথে সিটিজেনের কিন্তু কম্পেয়ার করতে যেও না, দুটোর মধ্যে ডিফারেন্স আছে একটা ব্যাপারে। আমি তোমাদেরকে বলছি ওইটার সম্পর্কে, আগে এটা পড়ে নাও। এখানে বলছে কি যে যে পেমেন্টসটা দেওয়া হয়, যে তারা কোনো কিছু উৎপন্ন করলো বা কোনো সার্ভিস দিল, তো তার বদলে তাদেরকে যে পেমেন্টটা তারা পাচ্ছে, তো সেই পেমেন্টটা কেন পাচ্ছে? তাদের ফ্যাক্টর সার্ভিসেসের জন্য। মানে তাদের ফ্যাক্টর সার্ভিস, যে যারা যে প্রোডাকশন ইউনিট, মানে এই প্রোডাকশন ইউনিট বলতে কাকে বলছে এবার? প্রোডাকশন ইউনিট হচ্ছে ধরো কোনো জায়গার কোনো ফার্ম, কোনো ফার্মে কাজ করছো ধরো তুমি, এবার সেই ফার্মের হচ্ছে যে হেড, সে তোমাকে টাকা দিচ্ছে, তুমি সার্ভিস দিচ্ছ, তোমাকে টাকা দিচ্ছে। তো সেই ফার্মের প্রোডাকশন ইউনিট বা প্রডিউসিং ইউনিট হচ্ছে সেই মালিক, যে তো সে তো দিচ্ছে, সে তোমার সার্ভিসটাকে ইউজ করছে, সেই এতে তোমাকে টাকা দিচ্ছে। তো সেই যে পেমেন্টটা দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে ফ্যাক্টর ইনকাম, টোটাল ফ্যাক্টর ইনকাম। এবার দেখো এই টোটাল ফ্যাক্টর ইনকাম কি কি মিলে হয়। ফার্স্ট বলছে কি কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এমপ্লয়িজের যে কম্পেনসেশন, এটার মানে কি? যেটা আমি ফার্স্ট এক্সাম্পলটা দিলাম, ধরো আমার এই সমস্ত করতে তো অনেক এডিটিংয়ের জন্য আমার প্রচুর নিজের ওপর চাপ হয়ে যায়, বাট এখানে ধরো আমি সেই জন্য চাপ যাতে কমাতে পারি সেই জন্য আমি তোমাদের কাউকে হায়ার করলাম। এবার তোমাদের কাউকে যখন হায়ার করছি আমি এডিটার হিসেবে, তোমরা আমাকে এসে এখানে সার্ভিস দিচ্ছ, এডিটিং করে আমার হেল্প করছো, এর মানে কি আমি তোমাদের ফ্যাক্টর সার্ভিস ইউজ করছি, তাই তো? মানে আমি তোমাদের এটাকে ইউজ করে আমি সেখান থেকে আমি আলাদাভাবে প্রফিট করবো, সেটা ব্যাপার আলাদা। আমি তোমাদের ফ্যাক্টর সার্ভিস ইউজ করে তোমাদেরকে হচ্ছে আমি টাকা দিচ্ছি, তোমাদেরকে যে টাকাটা দিচ্ছি এই ব্যাপারটা হয়ে গেল কি কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। মানে বুঝলে? এরপর বলছে কি যে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে বলতে কি বলছে সুদ। এবার ধরো আমি হচ্ছে কোথাও গেলাম ব্যাংকে, এবার ওই ব্যাংকে হচ্ছে গিয়ে আমি টাকা রাখছি, ঠিক আছে? তো আমি যখন টাকা রাখছি তো ওরা হচ্ছে আমাকে তার বদলে একটা ইন্টারেস্টও দিচ্ছে, মানে আমি টাকা যে বেশি দিন ধরে রাখছি সেই ইন্টারেস্ট দিচ্ছে। এবার ওরা ওই টাকাটাকে অনেক জায়গায় খাটাবে, সেটার ব্যাপারটা তো আছে। এবার ওরা কি করছে, ওরা আমার জিনিস ইউজ করছে, তার বদলে ওরা আমাকে ইন্টারেস্ট হিসেবে একটা টাকা দিচ্ছে, সেটাও আমার একটা ইনকামের ওতে হয়ে গেল। তো সেক্ষেত্রে কি হয়ে গেল, এটাও একটা ফ্যাক্টর ইনকাম যে ইন্টারেস্ট পাচ্ছ। নেক্সট চলে এসো রেন্ট। এবার ধরো তুমি আমি যেটা বললাম যে কি বলে ওটা, তুমি ধরো আমাদের কাছে এডিটার হিসেবে এলে, ঠিক আছে? এবার ধরো আমার এখানে এডিটিংয়ের জায়গাই নেই, বা আমার এখানে ধরো ভিডিও রেকর্ড করার জায়গা নেই, তো সেক্ষেত্রে কি হবে,
সেক্ষেত্রে হচ্ছে আমি তোমাদের ওখানে মানে আমি ধরো তোমার একটা বাড়িতে ঘর একটা ফাঁকা রয়েছে, আমি সেখানে ধরো তোমার কাছে ভাড়া নিতে গেলাম যে আমার এই সার্ভিসের জন্য আমার ভাড়া লাগবে। তো সেক্ষেত্রে তুমি আমার থেকে একটা রেন্ট নেবে। তো সেই রেন্টটা যখন নেবে সেটা হয়ে যাচ্ছে কি তোমার একটা ইনকাম। আর রেন্টটা কেন নিচ্ছ তার কারণ হচ্ছে আমি তোমার মানে তোমার ঘর ইউজ করছি। তো সেই জন্য হচ্ছে তুমি আমার থেকে রেন্ট নিচ্ছ। তো ওটা হয়ে যাচ্ছে তোমার একটা ফ্যাক্টর ইনকাম। নেক্সট চলে এসো প্রফিট। এবার এত কিছুর পরে এত কিছু হলো তো যখন মানে কেউ কোনো কিছু এ করে একটা প্রফিট এ করে, এই যে আমি এডিটর নিলাম, তারপর ঘর ভাড়া নিলাম, তারপর আমি সেখানে তো নিশ্চয়ই কাজ করলাম। কাজ করার পর যে আমি এদিক দিয়ে যদি কোনো প্রফিট করি, তো সেই মানে লাভ হচ্ছে যে সেই প্রফিটটাকে হচ্ছে এটাও ফ্যাক্টর ইনকামের মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি দেখো তুমি ভেবে যে টোটাল ফ্যাক্টর ইনকাম বলতে তো আমরা এগুলোকেই বলি, মানে আয় বলতে মানুষের তো এগুলো থেকেই হয়, তাই না? আচ্ছা, এখানে তোমরা ট্রান্সফার ইনকাম আজকে আমি এই স্লাইডে রাখতে পারিনি, ট্রান্সফার ইনকামের ব্যাপারটা অনেক বড় হয়ে যেত ভিডিও। ট্রান্সফার ইনকাম সম্পর্কে আমি পরের দিন বলবো, তো শুধু জেনে রাখবে যে ট্রান্সফার ইনকাম কিন্তু তোমার ন্যাশনাল ইনকামের পার্ট নয়। কেন আমি পরে দেখছি আজকে বলা যায় কিনা। তো হচ্ছে এখানে এই জিনিসগুলো নিয়ে টোটাল ফ্যাক্টর ইনকাম হচ্ছে। নেক্সট দেখো আমরা যেটা বললাম যে নর্মাল রেসিডেন্টস, নর্মাল রেসিডেন্টস বলতে ওরা ওখানে কি বলেছিল অ্যাকচুয়ালি, মানে এটার মানে ওদের কাছে ওদের বক্তব্য হচ্ছে অর্ডিনারিলি রিসাইডস ইন ইন্ডিয়া, যারা অর্ডিনারিলি ভারতে বসবাস করে এবং শুধু এই একটা শর্ত না, অ্যান্ড কথাটা ফলো করো, অর বলেনি কিন্তু অ্যান্ড সেন্টার অফ ইকোনমিক ইন্টারেস্ট লাইস ইন ইন্ডিয়া, মানে ভারতে তাদের যে অর্থনীতির ক্ষেত্রটা তাদের ভারতেই রয়েছে, মানে তাদের ইনকাম ব্যাপারটা ভারতের থেকেই হচ্ছে। তো সেক্ষেত্রে মানে ভারতেই রয়েছে বলা ভুল, ভারতের থেকে হচ্ছে, কজ আমি এই সম্পর্কে এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ভালো। তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কি নর্মাল রেসিডেন্টস। এবার এখানে দেখো তলায় বলে দিয়েছে যে আ পার্সন রিসাইডিং ইন আ কান্ট্রি ফর 1 year অর মোর ইজ কনসিডার্ড অ্যাজ অর্ডিনারিলি রিসাইডিং ইন ইন্ডিয়া। একটা মানে ব্যক্তি যে মানে একটা দেশে, যে কোনো দেশের ক্ষেত্রে, শুধু ভারত বলে না, যে কোনো দেশের ক্ষেত্রে বসবাস করছে 1 বছর বা তার বেশি, তো তাকে হচ্ছে অর্ডিনারিলি রিসাইডিং ইন ইন্ডিয়া হিসেবে ধরা হয়। নর্মাল রেসিডেন্ট মে অর মে নট বি দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। তোমাদেরকে আমি কেন বলেছিলাম যে সিটিজেনের সাথে এই নর্মাল রেসিডেন্সটাকে কম্পেয়ার করো না, তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবে। দুটো একটু আলাদা ব্যাপার আছে, সিটিজেনশিপের জন্য আলাদা রুলস আর নর্মাল রেসিডেন্সের জন্য আলাদা রুলস। এটার মানে কেন বলছে নর্মাল রেসিডেন্স আমাদের ন্যাশনাল ইনকামে লাগে, তো এটার মানে বলতে বলছে যে নর্মাল রেসিডেন্স কিন্তু সিটিজেন নাও হতে পারে সেই দেশের। সো কেন এবার ব্যাপারটা কেন সিটিজেন না হয়ে নর্মাল রেসিডেন্স কেন, ওরা কেন বলছে দেখো, যে আ পার্সন হ্যাজ ইকোনমিক ইন্টারেস্ট ইন ইন্ডিয়া ইফ হি ক্যারিজ আউট হিজ ইকোনমিক অ্যাক্টিভিটিস লাইক, বললাম তো এগুলো মানে ইন্ডিয়ার থেকে যদি তার ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো ইয়ে হয়। এইবার দেখো বলছে যে নর্মাল রেসিডেন্টস অ্যান্ড নন রেসিডেন্টসের কিছু উদাহরণ তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো আমি দুই সাইডে এ করে লিখেছি যে নর্মাল রেসিডেন্টসের এক্সাম্পলে কি বলছে যে ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন ফরেন এম্বাসিস ইন ইন্ডিয়া। দেখো আমাদের দেশের এম্বাসি বিদেশেও তো রয়েছে, কজ তারা বিদেশে আমাদের দেশের হয়ে কিছু কাজকর্ম করে। সো ইন্ডিয়ার যে তোমার ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন ফরেন এম্বাসিস ইন ইন্ডিয়া, এটা ফার্স্টে বুঝে নাও আগে, ওটা আমি পরের পয়েন্টের কথা বলছি। তো এটা হচ্ছে কি যে ভারতীয়রা যারা হচ্ছে ফরেন এম্বাসিতে কাজ করে ভারতের মধ্যে, এ দেখো আমাদের ইন্ডিয়ার যেরকম কিছু এম্বাসি আছে, যেটা বলছিলাম ইন্ডিয়ার কিছু এম্বাসি আছে, মানে ইন্ডিয়ার এম্বাসি বিদেশে থাকে, সেরকমই বিদেশের এম্বাসিও তো আমাদের ভারতে রয়েছে। তো সেইখানে যদি মানে বিদেশের যে সমস্ত এম্বাসি আমাদের ভারতে রয়েছে সেখানে যে সমস্ত ইন্ডিয়ানরা কাজ করে, তো সেটা হচ্ছে নর্মাল রেসিডেন্টসের মধ্যে পড়ে, মানে আমাদের ভারতে সে তারা কাজ করছে জিনিসটা। এবার হচ্ছে নন রেসিডেন্টস, নন রেসিডেন্টসের মধ্যে কি বলছে যে ফরেনার্স ওয়ার্কিং ইন ইন্ডিয়ান এম্বাসিস ইন ফরেন কান্ট্রিজ, মানে এই যে আমাদের মানে বিভিন্ন বিদেশে যে আমাদের এম্বাসি গুলো রয়েছে সেখানে যে সমস্ত ফরেনাররা কাজ করে, আমি ইন্ডিয়ানদের কথা বলিনি কিন্তু ফলো করো কথাটা, সেখানে যে সমস্ত বিদেশিরা কাজ করে তো তারা হচ্ছে নন রেসিডেন্টস হবে। কেন হবে এবার ব্যাপারটা বোঝো, যে এই যে ফরেন এম্বাসিসে যখন কাজ করছে ইন্ডিয়ানরা, কিন্তু এরা যেহেতু ইন্ডিয়ান এখানে এরা টাকা পাচ্ছে কিন্তু ইন্ডিয়ার থেকে, ইকোনমিক ইন্টারেস্ট ইন্ডিয়া,
ইন্ডিয়াতে হচ্ছে জিনিসটা। আর হচ্ছে ফরেন এম্বাসিতে, এই ফরেনার যারা হচ্ছে ইন্ডিয়ান এম্বাসিতে কাজ করে ফরেন কান্ট্রিতে, তাদের ইকোনমিক ইন্টারেস্ট তো এখানে নেই, তাদের তো বাইরে। এবং তাদেরকে হচ্ছে ওই এমবাসি থেকে তোমার কি বলে, ওখানকার গভর্নমেন্টের থেকে তারা পাচ্ছে, তাদের ইকোনমিক ক্ষেত্রটা এখানে নেই সেই জন্য। নেক্সট বলছে কি, ইন্ডিয়ানস এমপ্লয়েড ইন হেলথ অর্গানাইজেশন লোকেটেড ইন ইন্ডিয়া, যে সমস্ত ভারতীয়রা বিভিন্ন এই হেলথ অর্গানাইজেশনে হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা আমি বলতে চেয়েছি, সো এটা ভালো করে মনে রেখো যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কিছু দপ্তর তো আমাদের এখানেও অবস্থিত ইন্ডিয়াতে। তো সেখানে যে সমস্ত ভারতীয়রা মানে কাজ করে, তারা হচ্ছে নর্মাল রেসিডেন্সের মধ্যে পড়ে, কজ আমাদের ইন্ডিয়াতে তাদের ইকোনমিক ইন্টারেস্ট, রাইট? নেক্সট হচ্ছে ফরেনার্স ওয়ার্কিং ইন হু হু লোকেটেড ইন ইন্ডিয়া, ভারতে অবস্থিত হুতে যে সমস্ত ফরেনাররা কাজ করে তারা কিন্তু নন রেসিডেন্সের মধ্যে পড়বে। কেন, আশা করি বুঝতে পেরেছো আমি এতক্ষণ যে বলেছি তাতে। নেক্সট হচ্ছে কি, লোকাল পিপল ওয়ার্কিং ইন দ্য অফিস আইএমএফ, মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন ইন্ডিয়া, ভারতে যে আইএমএফ এর অফিস রয়েছে সেখানে যে সমস্ত লোকাল পিপল কাজ করে তারা কিন্তু নর্মাল রেসিডেন্সের মধ্যে পড়ে, কজ তারা ভারতেই সবসময় বসবাস করছে, বা তারা হচ্ছে তোমার তাদের ইকোনমিক ক্ষেত্রটা ভারতে। বাট যে সমস্ত ফরেনাররা করে তাদের কিন্তু ইকোনমিক ইন্টারেস্ট এখানে না, তাদের অ্যাকচুয়ালি তাদেরকে হচ্ছে টাকাটাই আসছে বাইরে থেকে, বুঝলে? নেক্সট বলছে কি, হচ্ছে অ্যাম্বাসাডার ফর ইন্ডিয়া ইন রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এইবার দেখো, এই যে ভারতের যে দূত, মানে বলে না ভারত থেকে যে অ্যাম্বাসাডার, এই যে বিভিন্ন কোম্পানির যেরকম অ্যাম্বাসাডার হয় সেরকম দেশেরও বিভিন্ন জায়গার অ্যাম্বাসাডার আছে। তো ভারতের জন্য যারা অ্যাম্বাসাডার হয়ে কাজ করে হচ্ছে তোমার ইয়েতে গিয়ে, বাইরের দেশে গিয়ে, তো সেখানে হচ্ছে তারা নর্মাল রেসিডেন্ট হচ্ছে। কেন হচ্ছে নর্মাল রেসিডেন্ট, বাইরের দেশে গিয়ে কাজ করছে, ইকোনমিক ইন্টারেস্ট তোমরা ভাববে ওখানে, কিন্তু অ্যাকচুয়ালি না। কজ তারা যখন ভারতের হয়ে কাজ করছে বাইরের দেশে গিয়ে, সেক্ষেত্রে টাকা তাদের পাচ্ছে কোথা থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে টাকা দিচ্ছে, বুঝলে? নেক্সট বলছে কি, যে অ্যাম্বাসেডর ফর ইন্ডিয়া ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এরা হচ্ছে নন রেসিডেন্ট, মানে ভারতের যে সমস্ত অ্যাম্বাসাডার আছে যারা হচ্ছে বিদেশের, তো তাদের তো ইন্ডিয়ান, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদেরকে টাকা দেবে না, তো সেই জন্য হয়ে যাচ্ছে তারা নন রেসিডেন্টস। এতটা ক্লিয়ার? কারোর যদি কোনো প্রবলেম থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেই, এটা আর নতুন করে বলার নেই। নেক্সট বলছে কি, যে ন্যাশনাল ইনকাম রিলেটেড কিছু স্ট্যাটিক জিকে আমাদের জেনে রাখা দরকার। ফার্স্ট এস্টিমেট অফ ন্যাশনাল ইনকাম ওয়াজ মেড বাই, দেখো এই কোশ্চেনটা বহুবার এসেছে, বাট এই রিলেটেড আরও কিছু ব্যাপার আছে যেগুলো তোমরা জানো না। মানে ন্যাশনাল ইনকাম ফার্স্ট টাইম এস্টিমেট করা হয়েছিল, কে করেছিল, সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। কত সালে করেছিল একটু জেনে রাখবে, 1867 থেকে 68। বাট তিনি যখন ন্যাশনাল ইনকাম করে মানে এস্টিমেশন করেছিল, তো তখন হচ্ছে তিনি যে ব্যাপারটা গণনা করেছিল, সেখানে হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, পিসিআই মানে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম দাঁড়ায় ₹20, মানে জন প্রতি ইনকাম হয়ে যাচ্ছে মাত্র 20 টাকা। জাস্ট ইমাজিন করো এখনকার দিনে কি হাল আর তখনকার দিনে কীরকম ব্যাপার ছিল। তারপর বলছে কি, যে ফার্স্ট, আচ্ছা এগুলো শুধু এইটুকুটুকুই করে জানা, এর বেশি কিছু সেরকমভাবে জানার দরকার নেই। নেক্সট বলছে কি, ফার্স্ট সায়েন্টিফিক মেথড টু কম্পিউট ন্যাশনাল ইনকাম, এনআই মানে ন্যাশনাল ইনকাম, আমি বারবার আর লিখিনি। তো এটা হয়ে যাচ্ছে প্রথম বৈজ্ঞানিক উপায়ে এটাকে কম্পিউট করা হয়েছিল, বা কম্পিউট মানে হচ্ছে এস্টিমেট করা বা গণনা করা। তো এটা হচ্ছে কি, ডক্টর VKR-V রাও, সালটা দেখে নেবে। নেক্সট বলছে ফার্স্ট অফিসিয়াল অ্যাটেম্পট টু কম্পিউট ন্যাশনাল ইনকাম ওয়াজ মেড বাই, মানে এ দেখো অফিসিয়াল অ্যাটেম্পট মানে এর আগে যেগুলো ওরা নিজেরাই জিনিসগুলোকে করেছিল, মানে সেরকমভাবে অফিসিয়ালভাবে কিছু হয়নি, বাট ফার্স্ট টাইম ন্যাশনাল ইনকাম অফিসিয়ালভাবে কম্পিউট করা হয়, সেটা কে করে, আমাদের পিসি মহলানবিশ। পিসির ফুল ফর্ম হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ, ঠিক আছে? তো তিনি কি হিসেবে করেছিল এটা, তিনি একজন হেড অফ দ্য ন্যাশনাল ইনকাম কমিটি অ্যাপয়েন্টেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা কমিটি ফর্ম করেছিল, তার হেড হিসেবে তিনি এইটাকে আর কি পরিমাপ করেছিল বা এস্টিমেশন করেছিল, যাই বলো।
ল্যাটার দ্য টাস্ক অফ এস্টিমেশন অফ জিডিপি, অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম বলতে তো ব্যাপারটা ঘুরে ফিরে লাস্টে গিয়ে জিডিপিতে গিয়েই দাঁড়ায়। তো এইটা হচ্ছে ওয়াজ ট্রান্সফার টু সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস, সিএসও, যেটাকে বলা হয় সিএসও। তো এই কাজটা পরবর্তীকালে সিএসওর হাতে চলে যায়। এবার কিন্তু আমি কি বললাম এর আগে, তোমার প্রশান্তচন্দ্র মহলানবিশ জিনিসটা ফার্স্ট টাইম অফিসিয়ালভাবে করেছে, তার দেন চলে যায় সিএসওর হাতে। এবার হচ্ছে 1955 সাল থেকে ন্যাশনাল ইনকাম এস্টিমেটস কারা করছে, সিএসও করছে। এবার কোন সার্ভের উপর বেস করে, ন্যাশনাল লেভেল সার্ভে কন্ডাক্টেড বাই, এবার এই দেখো সিএসও করছে কাদের এতে, সেটা হচ্ছে কি, যে সার্ভেটা করছে সেটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এই এনএসএসও। দুটোর নামই ভালো করে খেয়াল রাখবে, এদের আন্ডারে সিএসও হচ্ছে এই জিনিসটাকে এস্টিমেট করতো 1955 সাল থেকে, ঠিক আছে। কিন্তু 2019 সাল, এটা একটা কারেন্ট রিলেটেড ব্যাপার, 2019 সালে কি হয়, সেন্ট্রাল গভর্নমেন্ট মার্চ করে দেয় এই সিএসও আর এই এনএসএসও, এই দুটোকে মার্চ করে দেয়। দুটোকে মার্চ করে দিয়ে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস ক্রিয়েট করে। মানে 2019 সালে কিন্তু ব্যাপারটা ঘটেছে, ভালো করে খেয়াল রাখবে। তো তারপর কি হয়, তারপর থেকে মানে 2019 সালে এটা হয়, তারপর থেকে এখন যদি আমাদেরকে কোশ্চেন আসে যে ন্যাশনাল ইনকাম কারা আর কি ইয়ে করে, মানে এস্টিমেট করে কারা, তাহলে বলবে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস বা এনএসও। দুটোর মধ্যে কনফিউজ হয়ে যাবে না কোনটা কি, ভালো করে পিডিএফ দিয়ে দেবো, ভালো করে খেয়াল করে পড়বে। নেক্সট বলছে কি, ফর কম্পিউটেশন অফ ন্যাশনাল ইনকাম এনএসও হ্যাজ ডিভাইডেড দ্য ইন্ডিয়ান ইকোনমি। মানে বলতে চাইছে যে এই এনএসএসও হচ্ছে ন্যাশনাল ইনকাম পরিমাপ করার জন্য কি কি ইন্ডিয়া মানে ভারতীয় অর্থনীতিকে কি কি সেক্টরে ভাগ করেছে, কি কি সেক্টরে ভাগ করেছে যদি বলো, তাহলে ব্যাপারটা হয়ে যাচ্ছে প্রাইমারি সেক্টর, তারপরে আমরা কি জানি সেকেন্ডারি সেক্টর, তারপর টার্সিয়ারি সেক্টর, এই তিনটে ভাগে ভাগ করেছে। তো এই প্রাইমারি সেক্টরে কি কি পড়ছে দেখো, আমি রিসেন্ট ইকোনমিক সার্ভে ওয়াইজ ওরা কি কি জিনিস অ্যাকচুয়ালি ব্যাপারটা সেই আগেও আমরা যা জানতাম তাই রয়েছে, তো এটা আলাদাভাবে আমি বলেই দিলাম। ফার্স্ট হচ্ছে এগ্রিকালচার, আমরা জানি এগ্রিকালচার বলা মানেই এটা হয়ে যাচ্ছে প্রাইমারি সেক্টর। তারপর হচ্ছে ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিমাল হাজবেন্ড্রি, এগুলো হচ্ছে সবকটা প্রাইমারি সেক্টরের আন্ডারে। নেক্সট বলছে কি, এক মিনিট দাঁড়াও, নেক্সট বলছে কি টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারি সেক্টর বলতে কি কি পড়ছে, মাইনিং অ্যান্ড কোয়ারিং, ম্যানুফ্যাকচারিং, মাইনিং মানে তো জানো খনিজ মাইন করা, দেন হচ্ছে ম্যানুফ্যাকচারিং, ইলেকট্রিসিটি, গ্যাস, ওয়াটার সাপ্লাই অ্যান্ড আদার ইউটিলিটি সার্ভিসেস, এগুলো হয়ে যাচ্ছে কি তোমাদের কনস্ট্রাকশন, এগুলো হয়ে যাচ্ছে সেকেন্ডারি সেক্টর। নেক্সট টার্সিয়ারি সেক্টর, ট্রেড, হোটেল, ট্রান্সপোর্ট, স্টোরেজ, কমিউনিকেশন, সার্ভিস রিলেটেড টু ব্রডকাস্টিং, ফাইন্যান্সিয়াল, হেন তেন অনেক কিছু আছে, সো তোমরা এগুলো দেখে নেবে, আর বলছি না। সো এইগুলো হয়ে যাচ্ছে সবকটা টার্সিয়ারি সেক্টর। নেক্সট আমরা এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি, আজকে ভিডিও তো বড় হয়ে যাচ্ছে, আমি আরও স্লাইডে অনেক কিছুই রয়েছে বাট সেগুলো আজকে পড়ানো যাবে না। নেক্সট দিন হচ্ছে সেইগুলো জিডিপির সাথে সেটাও পড়িয়ে দেবো, তোমাদের সুবিধাই হবে। তো এখানে কি বলছে কি, যে আমাদের ইকোনমিক সাইকেল ব্যাপারটা দেখো ভালো করে, যেটা বলছিলাম যে ফার্স্টের ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। তো সেটা জানার আগে আমাদের ফার্স্ট জানার দরকার আমাদের ইকোনমিক সাইকেলটা চলে কিভাবে অ্যাকচুয়ালি। দেখো কোনো, ধরো ইনভেস্ট করা হলো, কেউ এনি কাইন্ড অফ পার্সন কিছু ইনভেস্ট করলো, টাকা কোনো ফার্মে ইনভেস্ট করলো, বা ধরো তুমি একটা দোকান খুলছো বা তুমি একটা ফার্ম মানে তুমি একটা কারখানা খুলছো, সেখানে হচ্ছে তুমি ইনভেস্ট করছো। তো ইনভেস্ট করছো, যখন ইনভেস্ট করলে তার ফলে কিছু প্রোডাকশন হবে, তুমি কিছু উৎপন্ন করছো, তুমি যদি সেখানে টাকা নাই লাগাও তাহলে তোমার ফার্মে কিছু উৎপন্ন হবে না। সামান্য একটা বাড়িতে তুমি রান্না করতে গেলে তুমি যদি দোকান থেকে কিছু কিনে না নিয়ে এসো তাহলে তুমি রান্না হবে বাড়িতে, সেটাও হবে না। তো সেটাই বলছি যে ইনভেস্ট করছো যখন কিছু, তখন প্রোডাকশন হচ্ছে, আদার ইনভেস্ট না করলে প্রোডাকশন হবে না, সাইকেলে প্রত্যেকটা জিনিস সমান ইম্পর্টেন্ট, ইনভেস্ট দেন হচ্ছে গিয়ে প্রোডাকশন। এবার প্রোডাকশন হলো, প্রোডাকশন কারা করছে, কারা করছে লেবার, যে লেবার তোমার ফার্মে কাজ করছে সে হচ্ছে প্রোডাকশন করছে। এবার প্রোডাকশন করার পর তার ফলে তার ইনকাম জেনারেটস হচ্ছে, শুধু তার বলে না, যে মালিক তারও ইনকাম জেনারেটস হচ্ছে অবভিয়াসলি, না হলে সে কেন করবে, তুমি মালিক ধরো তোমারও ইনকাম জেনারেটস হচ্ছে অবভিয়াসলি, সেই জন্য তুমি করছো।
সো এবার এখান থেকে ইনকাম জেনারেট হচ্ছে, তাই তো? ইনকাম জেনারেট হওয়ার পর এবার যখন মানুষের আয় হয়, মানুষ কি কি করে? দুটো কাজ করে। হয় যে তার ডিম্যান্ড হয়, মানে অনেক হয় যে আমি এটা কিনবো সেটা কিনবো, ডিম্যান্ড হয়। আদারওয়াইজ কি হয়, সে যদি একটু মানে কম খরচের মানুষ হয়, তাহলে সে হবে কি, সেভিং করবে, যে আমি টাকা জমাবো ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের কথা ভাববো। সো সেই জন্য সে সেভিং করবে। সো দেখো, যখন সে ডিম্যান্ড করছে, ব্যাপারটা আমি আগে ডিমান্ড, আচ্ছা আগে সেভিংটাই তোমাদের বলে দিই। যখন সে সেভিং করছে, এবার হয় সে ব্যাংকে সেভিং করছে, আদারওয়াইজ নিজের কাছে রেখে সেভিং করছে। সো এখান থেকে একটা আলাদা সিস্টেম চালু হয়ে যাচ্ছে, ব্যাংকিং সিস্টেম। সেভিংস সে ব্যাংকে গিয়ে জমা করছে, আদারওয়াইজ সে ওই সেভিংসটাকে, কেউ কেউ আছে ওই সেভিংসটাকে, মানে আমি তোমার কথা বলছি যে তুমি ওই সেভিংসটাকে ইনভেস্ট করলে, আবার যে টাকাটা ইনকাম হলো সেখান থেকে কিছু তো ডিমান্ড অবশ্যই করবে, বাট বাকি যেটা সেভিংস করছো, তো সেভিংসটাকে তুমি ইনভেস্টে লাগাচ্ছ যাতে তুমি আরও ইনকাম করতে পারো। সো সেভিংসটাকে যখন আবার ঘুরে ইনভেস্টমেন্টে লাগলো, তারপর ওখান থেকে আবার সাইকেলটা সেম প্রসেসে চলতে লাগলো। এবার দেখো, ব্যাপারটা এতটা তো ক্লিয়ার নিশ্চয়ই। এবার যে ডিমান্ডের কথাটা বলছিলাম আমি, ডিমান্ড বলতে কি বলছে, এক মিনিট। ডিম্যান্ড বলতে কি বলছে, ডিম্যান্ড মানে তুমি যখন কোনো কিছু ইনকাম করছো, তখন হচ্ছে সেটা যে চাহিদাটা করছো, এবার ডিম্যান্ড করলে যে প্রোডাকশন ফ্যাক্টরি আছে যেখানে প্রডিউস হচ্ছে, সেখানে হচ্ছে কি, সেখানে তোমার কোনো যদি সাপ্লাই না দেয় তাহলে কি করে চলবে? এবার প্রোডাকশন যেখানে হচ্ছে, প্রোডাকশন হয়ে কারখানায়, সেখান থেকে হচ্ছে কিছু সাপ্লাই দিচ্ছে তোমাকে। ব্যাপারটা এখানে সাপ্লাইয়ের গল্প চলে এলো। এক মিনিট দাঁড়াও, আমি এটাকে ক্লিয়ার করি, তাহলে তোমাদের সুবিধা হবে বলতে। তো এখান থেকে সাপ্লাই, প্রোডাকশন ফ্যাক্টরি থেকে সাপ্লাই চলে এলো। এইবার দেখো, এবার ধরো তুমি ডিমান্ড করছো বেশি, বাট সাপ্লাই কম, মানে প্রোডাকশন কম হচ্ছে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, জিনিসপত্রের দাম প্রচণ্ড বেড়ে যাবে। তার কারণ একটা জিনিসের পেছনে 100 জন, ধরো সাপোজ করছো, মানে একটা জিনিসের পেছনে 100 জন গেছো কিনতে, এইবার জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যার বেশি টাকা আছে সে দেবে, স্বাভাবিক ব্যাপার। এইবার হচ্ছে যে ডিম্যান্ড ধরো কম, অথচ সাপ্লাই বেশি, তুমি ভাবছো যে চলো আজ প্রচুর প্রোডাকশন করে দেই, তারপর হচ্ছে তাহলে লোকের সুবিধা হবে, বাট ডিমান্ড লোকে করছে না সেভাবে। তো সেক্ষেত্রে কি হয়ে যাবে, জিনিসের দাম কমে যাবে। তুমি যে করে পারো জিনিসপত্র আমার নিয়ে যাও, বাট শুধু তুমি আমার জিনিস নিয়েই যাও, বাট কোনো রকম দামটা কম হয়ে যাচ্ছে। তার ফলে কি, যে কিছু লোক আছে যে দাম কম হয়ে গেলে তারা হচ্ছে ভাবে যে জিনিসটা মনে হয় কোয়ালিটি খারাপ, আদারওয়াইজ কিছু, যখন সে ডিমান্ড করছেই না তার তো দরকারই নেই, এরকম একটা ব্যাপার হয়েছে। ওই জন্য কোম্পানির তখন জিনিস উৎপন্ন করে ফেলেছে, তখন তো তাকে সেটাকে বিক্রি করতে হবে, সেটার জন্য সে দাম কমিয়ে দেয় ব্যাপারটা। তো সেই জন্য, তো এই যে ডিমান্ড আর সাপ্লাই দুটো মানে সামঞ্জস্যর মধ্যে থাকতে হবে, মানে ব্যালেন্সড যদি না থাকে, তাহলে এটা ভীষণ বড় ক্ষতি হয়ে যায় ইকোনমিক্যাল সিস্টেমে। তো এতটা ক্লিয়ার? দেখো নেক্সট আমার এখনও অনেক আছে, ডোমেস্টিক ইনকাম, ন্যাশনাল ইনকাম, বাট আজকে অতটা পড়ানো যাবে না। আজকে ভিডিও এই পর্যন্তই থাক। নেক্সট দিন যখন হচ্ছে আমরা ক্লাস করব, তখন ওইগুলোর থেকে শুরু করব। তো এখন আমরা তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো যে ভিডিওটা কেমন লাগলো। ইকোনমিক ফার্স্ট টাইম বোঝাচ্ছি আমাদের চ্যানেলে, এর আগে কোনো ভিডিও নেই ইকোনমিক্সের ওপর। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে প্লিজ কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।